২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। শহীদ সূর্য সন্তানদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণে দেশ জুড়ে নানা আয়োজন। ক্ষমতায় টিকতে হাসিনা নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়ে গেছেন, বললেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু করার আশ্বাস। ঈদ যাত্রার দ্বিতীয় দিনের রেল সড়ক নৌপথে মানুষের ঢল, মহাসড়কে যানজটের শঙ্কা। উৎসব নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মেট্রোর আদলে আজ থেকে ঢাকার নারায়ণগঞ্জ রুটে চালু হচ্ছে কমিউটার ট্রেন। যাত্রীদের সাধুবাদ, সেবার পরিসর বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যুদ্ধ শুরু হয়ে গেলেও সেই দিনের পর দুদফায় স্বাধীনতার ডাক আসে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষ থেকে। ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান এবং আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। ২৬ ও ২৭ মার্চের সেই স্বাধীনতার ডাক পেয়েই মুক্তি অর্জনের দৃঢ় প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হয় বাঙালি। নাসির উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের শুরু বলতে গেলে ১৯৪৭ সাল থেকে। দেশভাগের পর ইংরেজরা উপমহাদেশের মাটি ছেড়ে গেলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শোষণ চালাতে থাকে পশ্চিম পাকিস্তান। এরপর ১৯৫২তে মাতৃভাষার উপর আঘাত, এছাড়া নানা উপায়ে বঞ্চনার শিকার হয় বাঙালি। এসবেরই সম্মিলিত বিস্ফোরণ ২৬শে মার্চের ইতিহাস। ৭১-এর ৭ই মার্চের ভাষণে আকারে ইঙ্গিতে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন শেখ মুজিবুর রহমান। ২৫ মার্চ টিক্কা খান, জেনারেল রাও ফরমান আলী ও জেনারেল নিয়াজিদের মাস্টার প্ল্যানে সরাসরি বাঙালি হত্যার মহোৎসব শুরু হয়। ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেপ্তার হন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিব। তার পক্ষে পরদিন সকালে চট্টগ্রাম বেতারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এম এ হান্নান। ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপর শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। অনেক আগে থেকেই বাঙালির মনে ধিকি ধিকি জ্বলছিল মুক্তির আগুন। ২৫ মার্চ পাক বাহিনীর গণহত্যা শুরুর পর তা আরও বিস্তার লাভ করে। স্বাধীনতার ঘোষণা কানে যাওয়ার পরপরেই গর্জে ওঠে বাংলার আকাশ বাতাস। খান সেনাদের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়ায় বীর জনতা। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙালি সদস্যরাও সামিল হতে থাকেন মুক্তির সংগ্রামে। তার পরের ঘটনা কি বলি, রক্তঝরা ইতিহাস। দীর্ঘ প্রায় ৯ মাস জলে স্থলে অন্তরিক্ষে চলে বাঙালি জাতির প্রতিরোধ পর্ব। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার আকাশে ওঠে স্বাধীনতার রক্তিম সূর্য। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। আসছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে জানিয়ে প্রধান উপদেষ্টা আবারও বলেন, ওই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। মুনতাসির মামুনের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, মহান বিজয় দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচার সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে অর্থনীতি মজবুত করতে। গত ১৬ বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি ঢেকে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করে কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে সে প্রশ্নও রাখেন প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা
উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে। গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা। এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে। রমজান মাসের মতো আগামী দিনগুলোতেও দ্রব্যমূল্য সহনীয় রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে আশ্বস্ত করেন প্রফেসর ইউনূস। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। গত সরকারের আমলে ভিন্ন মতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল বলেও জানান প্রধান উপদেষ্টা। গত ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশে পর্যন্ত ৬,২৯৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। সফরে চীনের শীর্ষ বিনিয়োগকারী ও কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা হবে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং করা হবে রূপান্তর করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রিফর্ম কিছু নেওয়া হচ্ছে, প্লাস আমাদের এখানে যাতে প্রাইভেট সেক্টরের বিদেশিরা এসে যাতে ইনভেস্টমেন্ট করতে কোনো ধরনের কোনো হ্যাসেল না ফেস করেন সেই জন্য সবার জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যাতে যায় সেই জন্য কাজ করা হচ্ছে। এবং সেই অনুযায়ী অন্যান্য যতগুলো পলিসি সাপোর্ট থাকে সেটা এনবিআর এর হোক, সেন্ট্রাল ব্যাংকের হোক, সবগুলো পলিসি সাপোর্ট একই সাথে অ্যাটিউন করে যাতে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারি। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে সংস্কার সহ অন্যান্য কার্যক্রম দ্রুত শেষ করা প্রয়োজন বলে মনে করে কমিশন। মঙ্গলবার এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন সংস্কারের ৯টি বিষয়কে প্রাধান্য দিয়ে ইসির মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আলোচনার মাধ্যমে দ্রুতই এ বিষয়ে লিখিত মতামত দেয়া হবে। এম আর আসাদের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ডিসেম্বরের ডেডলাইন ঠিক রাখতে ইসির আইন, বিধিমালা সহ নানা বিষয়ে কমিটিগুলোর বৈঠক হচ্ছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে চিঠি। এ বিষয়ে সাংবাদিকদের জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন এর একটা, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকা হালনাগাদকরণ, অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চার নিশ্চিতকরণ। এই ৯টা বিষয়ের উপরে আমাদেরকে মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। দ্রুতই ৯টি বিষয়ে লিখিত মতামত জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচনের টার্গেট নিয়েই সব কাজ শেষ করতে চায় ইসি। এই সুপারিশগুলো তো সন্নিবেশ করবেন মাননীয় কমিশন। কাজেই মাননীয় কমিশন যতক্ষণ না পর্যন্ত এই সুপারিশগুলো সন্নিবেশ করছেন ততক্ষণ পর্যন্ত আমার এই ব্যাপারে বলার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন ডিসেম্বর, সেই ডিসেম্বরকে টার্গেট রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করার ব্যবস্থাটা আমাদের দিক থেকে। কাজেই এর বাইরে ব্যাহত হবে বলে আমি মনে করি না। সংস্কার প্রসঙ্গে বলেন, স্বল্পতম সময়ের মধ্যেই সুষ্ঠু সমাধান চায় নির্বাচন কমিশন। স্বল্পতম সময়ের ভিতরে করব যাতে জিনিসটাকে আমরা সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। টালবাহানা না করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার রাজধানীতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ দাবি জানান তারা। এ সময় নির্বাচন বিলম্বিত করতে নানা চক্রান্ত চলছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। যারা পত্রিকায় লেখি, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের শীর্ষ নেতারা ছাড়াও এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। বক্তব্যে বিএনপি নেতারা অভিযোগ করেন, ফেসিবাদের দোসররা ভোল পাল্টে এখন দেশপ্রেমিক সাজার চেষ্টা করছে। এদেশের মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং আমরা বাংলাদেশের রাজনীতিকরা, বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্নভাবে দেশের সেনাবাহিনীকে আবারও প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কোনো ধরনের বাহানা না করে অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। কারো কোনো আবদার এগুলোর দিকে আপনারা তোয়াক্কা না করে নির্বাচনের 3 তারিখ ঘোষণা করেন। ষড়যন্ত্র যারা করে তার বিরুদ্ধে জনগণই দায়িত্ব নিয়ে তার সমাধান করে। নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সব চক্রান্ত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি। আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের। মুক্তিযুদ্ধকে অনেকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন বলে আফসোসও জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থী ওয়াসিম সহ কয়েকজনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সিটি মেয়র নাসির উদ্দিন ও রেজাউল করিম চৌধুরী সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া হত্যা মামলায় আনসার সদস্য ওমর ফারুককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 15 জনের বিরুদ্ধে সেখানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল এরা সহ আজম নাসির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওমর ফারুক নামে একজন আনসারের সদস্য, যে কোনো উস্কানি ছাড়া মানুষগুলো গেটের সামনে দাঁড়িয়ে আছে, সে দূরের থেকে এসে দৌড়িয়ে এসে তাদেরকে গুলি করে মেরে ফেলল। এই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে আজকে এখানে নিয়ে আসা হয়েছিল, তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। রেলের ঈদযাত্রায় এখনও স্বস্তি। মঙ্গলবার দ্বিতীয় দিনেও নির্ধারিত সময়ে ছেড়েছে প্রতিটি ট্রেন। কোনো রকম ধকল ছাড়াই বাড়ি ফিরতে পারায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। ঢাকার রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানান, সরকারি ছুটির পর বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। তানজিদ ভূঁইয়ার আরেকটি প্রতিবেদন। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। শুরুতেই ছাড়ে ধূমকেতু এক্সপ্রেস, পরের ট্রেনগুলো গেছে নির্ধারিত সময়েই। ঈদের আনন্দ উপভোগে পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন অনেকে, বিশেষ করে শিশুদের মাঝে বাড়তি আনন্দ। অনেকদিন পরে যে দেশে যাচ্ছি, দাদু দাদির সাথে দেখা করতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। ঈদের জন্য বাড়িতে যাচ্ছি, খেলাধুলা করব, সবার সাথে খেলবো, আনন্দ করব। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়া হচ্ছে না, তাই ভিড় বাড়লেও প্ল্যাটফর্মে অনেকটাই স্বস্তি। ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারছেন যাত্রীরা। অনেক বড় লাইন ধরে টিকিট পেত না, এক কথায় অনেক কষ্ট হতো। আর এখন সহজেই ঘরে বসে ট্রেনের টিকিট
কাটতে পারছি অনলাইনে থাকলে ঘরে বসেই মানে এই গরমের মধ্যে সেটা সাফার করা লাগে না, অনলাইনে ইজিলি টিকিটটা পেয়ে যাই। হ্যাঁ, এটা অবশ্যই সহজ, তাদের ক্ষেত্রে আর কি অনলাইনে টিকিট কাটাটা খুব সহজই হয় আর হ্যাঁ কষ্ট কম হয়। ঈদ এবং ফিরতি যাত্রা স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখী মানুষ যারা নারী টানে বাড়ি ফিরে যেতে চাচ্ছে, আমরা রেলওয়ে সেবাধর্মী প্রতিষ্ঠান, আমাদের উপর অর্পিত দায়িত্ব যে আমাদের সম্মানিত যাত্রীরা যাতে গন্তব্যে তাদের বাড়ি পৌঁছতে পারে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। এদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট দিচ্ছে রেলওয়ে। মঙ্গলবার দেয়া হয় 4 এপ্রিলের টিকিট। যে কোনো বিষয়ে আমাদের অন্য যে কোনো সময় চেয়ে আমাদের মনোযোগটা এখন বেশি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় বিভিন্ন মহাসড়কে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। এর মধ্যে গাজীপুর চৌরাস্তা ও কালিয়াকৈরে চন্দ্রা তেমাথা মোড় এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর, মোরগাপাড়া চৌরাস্তা সহ বেশ কয়েকটি মোড় অন্যতম। যাত্রী ও চালকদের দাবির প্রেক্ষিতে এসব এলাকায় সতর্ক অবস্থান থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সাধারণ জনগণ যাতে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সড়কে শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর। এই উৎসবে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। ঈদে অনেকটাই ফাঁকা থাকে রাজধানী ঢাকা। মানুষের বাড়ি ফেরা নিরাপত্তা যেমন দরকার, তেমনি রাজধানীতেও প্রয়োজন হয় বাড়তি নিরাপত্তার। তাই দেশবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভা শেষে উপদেষ্টা বলেন, ঈদ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে, বৃদ্ধি পাবে রাজধানীতে গোয়েন্দা নজরদারি। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, যেমন টহল বৃদ্ধি করা হবে, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হবে এবং ঈদ যেন নির্বিঘ্নে সবাই করতে পারে এবং রাস্তাঘাটে আরো চেকপোস্ট বাড়ানো হবে। ঈদে অতিরিক্ত যাত্রী ও ভাড়া না বৃদ্ধি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের সময় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায়ও পুলিশ অধিদপ্তর এবং প্রয়োজনীয় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সকল কন্ট্রোল রুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের সাথে যোগাযোগ রক্ষা করা হবে। ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক, নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয়, অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দিয়েছে। নারী ও শিশু নির্যাতন নিয়ে সরকারের জিরো টলারেন্স উল্লেখ করে এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে বলে জানান জাহাঙ্গীর আলম। ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট, এটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মেট্রোর আদলে ঢাকার নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন চালু হচ্ছে ২৬ মার্চ থেকে। পুরাতন কোচ সংস্কার করে অধিক যাত্রী পরিবহনের জন্য স্বল্প দূরত্বে নতুন করে এই সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছেন, নতুন এই সেবায় ভোগান্তি লাঘবের পাশাপাশি দ্রুত ও আরামদায়ক ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। মাহবুব হাসানের রিপোর্টের প্রতিবেদন। স্বল্প দূরত্বের রেলওয়ের ব্যস্ত কিছু রুটের অন্যতম ঢাকা নারায়ণগঞ্জ। কমিউটার ট্রেনে আসন স্বল্পতার কারণে দীর্ঘদিন পরিপূর্ণ সেবা পাচ্ছিলেন না এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী। অবশেষে সেই আক্ষেপ দূর করে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে, যা ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলবে ২৬ মার্চ থেকে। প্রতিদিন এই রুটে চলবে ১৪ জোড়া ট্রেন। ভোর ৫:৪৫ নারায়ণগঞ্জ রেল স্টেশন ছেড়ে আসবে প্রথম কমিউটার। এরপর সকাল ৬:৪০, ৮:২০, সকাল ৯:২৫, সকাল ১১টা সহ প্রায় প্রতি ১-১.৫ ঘন্টায় মিলবে ঢাকা যাওয়ার ট্রেন। সর্বশেষ কমিউটার মিলবে রাত ১১:২০ অপরদিকে ভোর ৫:১৫টায় ঢাকার রেল স্টেশন ছেড়ে যাবে প্রথম কমিউটার। এরপর সকাল ৬টা, ৬:৩০, ৮:২০ ও সকাল ১০:৩৫ নারায়ণগঞ্জ যাওয়ার ট্রেন পাওয়া যাবে। সবশেষ কমিউটার ঢাকা ছাড়বে রাত ৯:৫৫।
চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপে পুরনো কোচ সংস্কার করে মেট্রোর আদল দেওয়া হয়েছে। আগের আসনগুলো সরিয়ে দুপাশে নতুন আসন বসানোর পাশাপাশি প্রয়োজনীয় লাইট ও ফ্যান সংযুক্ত করা হয়েছে। যারা দাঁড়িয়ে যাত্রা করবেন তাদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর এবং আমাদের জন্য খুবই উপকারী। কারণ আমরা যে ঢাকা থেকে মিরপুর যাইতাম তো অনেক প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতো, এখন প্রায় অল্প সময়ের ভিতরে আমরা মতিঝিলে আসছি। সময় সাশ্রয়, এমনকি আমরা খুব দ্রুতভাবে গন্তব্যে পৌঁছাতে পারবো। মেয়েদের সিট আলাদা হবে, পুরুষের সিট আলাদা হবে। এরকম কোনো সময় না যে বাসের ভিতরে যাই আমরা পুরুষ মেয়ে একসাথে ধাক্কা থাকি, যে অন্যরকম ভাবে হয়। চাহিদার কথা মাথায় রেখে ঢাকা নারায়ণগঞ্জ রুটে মেট্রোর আদলে আরও ট্রেন সংযোজন এবং ডাবল লাইন চালুর পরিকল্পনার কথা জানান বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ। বর্তমানেও আমাদের ইঞ্জিন সংকট আছে, যদি এই ইঞ্জিন সংকট আমরা কাটিয়ে উঠতে পারি এবং ডাবল লাইনের কাজটা আমাদের সম্পূর্ণ হয় দ্রুত, তাহলে আমরা আসলে আরো অধিক সংখ্যক, আমি আপনাকে যেটা বললাম যে হয়তো প্রতিদিন 30 জোড়া বা 32 জোড়া ট্রেন চালানো সম্ভব হবে। সেবার মান ধরে রাখতে যাত্রী সহ সবার সহায়তা চেয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা, তো এই স্বল্প টাকা দিয়ে এত দ্রুত যদি যেতে পারে আমার মনে হয় এটা যাত্রীদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন প্রায় 20 থেকে 30 হাজার যাত্রী চলাচল করে। মেট্রো রেলের আদলে নতুন এই সার্ভিস চালু শুরু হলে দ্রুত, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে কর্মসংস্থান বাড়ানো বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম ERF এর সঙ্গে প্রাক বাজেট বৈঠকে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আগামী 2025-26 অর্থ বছরের বাজেট সংক্ষিপ্ত আকারে 50 থেকে 60 পৃষ্ঠার বক্তব্য হবে। সরকার বাস্তবায়নযোগ্য বাজেট করতে চায় জানিয়ে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাজেটে পরবর্তী সরকারের জন্য একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার। ব্যবসা বান্ধব কর ব্যবস্থা হয়, কর ব্যবস্থা করতে হলে করের উপর বিরাট একটা টার্গেট আছে। আমি সবসময় রিকোয়েস্ট করি, আপনারা যারা কর দেবেন তারপরে করটাকে ভাবুন একটা সোশ্যাল সার্ভিস, সার্ভিস টু দ্য কান্ট্রি। এই যে আমি সার্ভিস পাই না, কর দিলে আমার লাভ হয় না, আমার ওখানে লাইটটা জ্বলে না, ট্যাক্স দেওয়ার পরেও লাইট জ্বলে না আমার ওখানে, আপনার ওখানে লাইট না দিলে আপনার দরিদ্র পরিবারের লাইট জ্বলবে। এটা সার্বিকভাবে আপনি দেখবেন যে দেশের মঙ্গলের জন্য। শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধ না করায় 12টি কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এ তথ্য জানান। নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না এসব কারখানার মালিকরা। এর আগে শ্রমিকদের পাওনা পরিশোধে বেঁধে দেয়া সময়সীমা লঙ্ঘন করেছেন ওই মালিকরা। এ অবস্থায় শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানান তিনি। আমরা বলেছি শ্রমিকদের পাওনা 27 তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি, অলরেডি ডিসিশন মেড। এখন ওনাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো শ্রমিকের বেতন খালি রাখতে পারবে না। আর শ্রমিক ভাই বন্ধুরা, আমি বলি, আমরা তো আপনার ফ্যাক্টরি চালাই না, আমরা তো আপনার ফ্যাক্টরি থেকে 1 পয়সা নিই নি। আমাদেরকে ঘেরাও করে কী লাভ? আপনি ঘেরাও করেন, মালিককে ঘেরাও করেন। গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। হার্ট অ্যাটাকের পর থেকে গাজীপুরের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সফলভাবে তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের 48 ঘন্টার পর্যবেক্ষণ শেষ হওয়ার আগেই তাকে ঢাকায় স্থানান্তর করা হলো। এর আগে তাকে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। সেখানে এক ব্রিফিংয়ে তামিমের স্বাস্থ্যের বিষয়ে এসব তথ্য জানান তিনি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর রূপনগরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছে।
সদস্যদের সম্মানে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুন বাগিচায় DRUর শফিউর রহমান হলে অনুষ্ঠিত ইফতারে ঢাকাস্থ নোয়াখালীর সাংবাদিকরা অংশ নেন। এতে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহমুব উদ্দিন খোকন ঢাকায় কর্মরত নোয়াখালীর সাংবাদিকদের দেশ ও জাতির কল্যাণে কাজ অব্যাহত রাখার আহ্বান জানান। এনজেএফ সভাপতি জিয়াউল কবির সুমন এনজেএফ সদস্যদের পেশাগত কাজে যে কোনো সহযোগিতা দেওয়ার ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সফেন ফাউন্ডেশন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে 2 শতাধিক দুস্থ মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। পত্রিকাটির সম্পাদক ডক্টর খান আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর হায়দার আলী মিয়া। এছাড়া মোহাম্মদ রফিকুল ইসলাম, কবি আসলাম সানি সহ অন্যরা এতে উপস্থিত ছিলেন। পরে কৃতি সাংবাদিক ও পুলিশ সুপারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দর সাপ্তাহিক ছুটিসহ 8 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা 2 দেশের মধ্যে চলাচল করতে পারবেন। বুড়িমারি স্থল বন্দর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ASM নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। বুড়িমারি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 61 ফিলিস্তিনির মৃত্যুতে 50,000 ছাড়িয়েছে প্রাণহানি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা 8 দিনের তাণ্ডবে গাজায় বাস্তুচ্যুত হয়েছে 1,24,000 মানুষ। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্কে গেল 5 দিনে 9 সাংবাদিক সহ সহস্রাধিক জনতাকে আটক করেছে পুলিশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। আমেরিকার প্রত্যক্ষ প্রশ্রয় গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ বেইত লাহিয়া সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে সাংবাদিক সহ আরও 61 ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। গাজার সরকারি মিডিয়ার তথ্য মতে এতে 61,700 ছাড়িয়েছে প্রাণহানি, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা 8 দিন ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে 1,24,000 মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির অভিযোগ, ইসরায়েল সব ধরনের সাহায্যের পথ বন্ধ করে দিয়েছে, ফলে গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এদিকে ইয়েমেনের 2টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রাজধানী সানার একটি ঘনবসতিপূর্ণ এলাকাও রয়েছে, যেখানে কমপক্ষে 1 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। ইউরোপে হামলা করতে রাশিয়া প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে পোল্যান্ড। তারা বলছে, যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে 2030 সালের মধ্যে ইউরোপ আক্রমণ করতে পারে রাশিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। মেয়র একরেম ইমামোগলুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে তুরস্ক। গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো জনতা। আন্দোলন দমাতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। টানা 5 দিন ধরে চলা বিক্ষোভে সাংবাদিক সহ সহস্রাধিক জনতাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ শহীদ সূর্য সন্তানদের শ্রদ্ধা ভালোবাসার স্মরণে দেশ জুড়ে নানা আয়োজন। ক্ষমতায় টিকতে হাসিনা নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়ে গেছেন বললেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু করার আশ্বাস। ঈদ যাত্রার দ্বিতীয় দিনের রেল সড়ক নৌপথে মানুষের ঢল। মহাসড়কে যানজটের সংখ্যা। উৎসব নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মেট্রোর আদলে আজ থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে চালু হচ্ছে কমিউটার ট্রেন। যাত্রীদের সাধুবাদ যে সেবার পরিসর বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।